নমস্কার, নিউজ নাওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে আসছি চোখ রাখছি খবরে। রাজ্যে মোট চাষযোগ্য জমির 47% বর্তমানে রয়েছে জলসেচ ব্যবস্থা। আগামী কয়েক বছরে তা 80% উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মঙ্গলবার দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জল মন্ত্রীদের সম্মেলন 2025-এ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে মোট জমির 25% হল চাষযোগ্য জমি। এর মধ্যে মাত্র 47% বর্তমানে রয়েছে জলসেচ ব্যবস্থা। আগামী কয়েক বছরের মধ্যে তা 80% উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির জল সংরক্ষণের মোট 14টি প্রজেক্টের ওপর কাজ চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজস্থানের উদয়পুরে দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জল মন্ত্রীদের সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Total cultivable land in the state of Tripura is only 25% of the total geographical area. Till now, irrigation coverage is only about 47% of the cultivable land. We have target to achieve 80% irrigation coverage of cultivable land in the next few years. Due to fast flowing rivers and limited water storage capacity, there is little scope for surface water-based irrigation projects in the state. Therefore, we have given emphasis on construction of rainwater storage structures and minor irrigation dams. We have identified suitable sites for 98 minor irrigation projects covering 30,000 hectares and initiated work on 14 projects. রাজ্যের মোট 4,347টি স্কুল অর্থাৎ 96.34% স্কুলে পানীয় জলের পাইপলাইন পৌঁছে দেওয়া হয়েছে। এক্ষেত্রে 88,435টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থাৎ মোট 96.16% অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্তমানে রয়েছে পানীয় জলের সংযোগ। আগামী 31শে সেপ্টেম্বরের মধ্যে তা 100% উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। So far, 4,347 schools, that is 96.34%, and 88,435 Anganwadi centers, that is 96.10%, have started getting potable piped water supply in the state. We have target of achieving 100% piped drinking water coverage by 31st September 2025 in all rural areas. In urban areas, we have secured assistance from Asian Development Bank for ensuring 24/7 water supply with 100% coverage in 12 towns of Tripura. Under Amrut 2.0, we have taken up water supply projects covering 8 towns. রাজ্যে 45,000 জলের উৎস সংস্কার করা হয়েছে জলশক্তি মিশনে। অমৃত সরোবর প্রকল্পের অধীনে 975টি জলাশয়কে সংস্কার করেছে রাজ্য সরকার। 2019 সালে জল জীবন মিশনের অধীনে 26% জল সংযোগ ছিল রাজ্যে। বর্তমানে 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 84%। রাজ্যে বর্তমানে আরও 303টি জল প্রকল্পের ওপর কাজ চলছে, যেখানে রয়েছে আয়রন রিমুভাল প্ল্যান্ট। এছাড়া 2047 সালের মধ্যে রাজ্যের নদীগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের 17 মিয়ার হাওরের 200 একর জমিতে গড়ে তোলা হবে রাজ্যের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব সিং এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস করবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ঊনকোটি জেলা কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 17 মিয়ার হাওয়ে দীর্ঘ বছরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলার বিষয়ে জমির মালিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী সুধাংশু দাস। ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে উঠলে জমির মালিক সহ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন এবং এর ফলে পর্যটকদের কাছে কৈলাসহর এক অভিন্ন জায়গা করে নেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তাহলে এখানকার মানুষ যারা, তাদের জীবনমান উন্নয়ন হবে, এখানকার মানুষের যারা মাছ চাষ করেন বা এই সঙ্গে যারা রয়েছেন তারা উপকৃত হবে। তো এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে, এবার 3 নম্বরবার মানে মন্ত্রী এসেছেন। তো এটা ইতিমধ্যে শুরু হবে, ভূমি পূজন হবে এবং এটার কাজ শুরু হবে। এটার 1-2টা ছোট ছোট বিষয় ছিল, যারা জমির মালিক সকলেই দিয়ে দিয়েছেন, 1-2জন বাকি আছেন যারা দিতে হয়তো তাদের
বুঝেননি বা বোঝার চেষ্টাও করেননি। এখন মাননীয় মন্ত্রী বুঝিয়েছেন, তারাও সম্মতি জানিয়েছে। তো আমরা খুব আশাবাদী এখানে এই প্রজেক্টটা হবে। এখন এখানকার মানুষ আধুনিক এই ইন্টিগ্রেটেড একোয়া পার্কে মাছ চাষ, মাছের খাদ্য উৎপাদন করা সহ মৎস্য পর্যটন কেন্দ্র, বোটিং এর ব্যবস্থা সহ রেস্টুরেন্ট গড়ে তোলা হবে, যার মাধ্যমে জমির মালিক সহ এলাকার লোকজনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই পার্ক গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের কাছে 100 কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছিল, যা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করে প্রথম ধাপে 43 কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে, মাছের ফোডার চাষ হবে, মাছের খাদ্য তৈরি হবে, সেখানে ফিশ ট্যুরিজম হবে, বোটিংয়ের ব্যবস্থা থাকবে, এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়, সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থান হয়। এই উদ্দেশ্য নিয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট। সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 কারোর্সের স্যাংশন আমরা পেয়ে গেছি। তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন। ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি। ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে তুলতে মালিকদের কাছ থেকে ইজারা হিসেবে জমি অধিগ্রহণ করে বছরে 3,000 টাকা ও পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থার ক্ষেত্রে প্রাথমিকতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মানব এবং মাদক পাচার সহ বিএসএফ এর নিরাপত্তার মতো ইস্যুতে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিএসএফ ও বিজিবির মহানির্দেশক পর্যায়ের বৈঠক। তবে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিএসএফ বিজেপি বৈঠকে মিলবে কি সমাধান সূত্র, তা নিয়ে উঠছে প্রশ্ন। অনুপ্রবেশ ইস্যু তো রয়েছেই, সেই সঙ্গে সীমান্তের ওপার থেকে বিএসএফ জওয়ানদের ওপর হামলা, মাদক এবং মানব সহ একাধিক সামগ্রী পাচার, হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে জটিলতা বেড়েছে কয়েক গুণ। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ওপার বাংলা থেকে অবৈধ পারাপার আরও বৃদ্ধি পেয়েছে, ফলে চাপ বাড়ছে বিএসএফ এর ওপর। ভারত বাংলাদেশের অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসানোর দাবি জোরালো হয়েছে ক্রমশ। এই আবহে দিল্লিতে 3 দিনের জরুরি বৈঠকে বসেছে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী। এটি মূলত সমন্বয় সম্মেলন। বৈঠকে বিএসএফ এর তরফে থাকবেন ডিজি দলজিৎ সিং চৌধুরী। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশের মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে। বৈঠক চলবে 20 তারিখ পর্যন্ত। সীমান্তে বেড়া বসানো, ওপার থেকে বিএসএফ এর ওপর অতর্কিত হামলা, চোরাচালান বন্ধ, পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক প্রসঙ্গ হল আলোচনার এজেন্ডা। এছাড়া যৌথভাবে সীমান্ত সুরক্ষা দেখভালের পরিকল্পনার প্রস্তাব উঠবে বৈঠকে। সম্প্রতি বাংলার সীমান্ত কাঁটাতার বসাতে গিয়ে ওপারের বাসিন্দাদের হামলার শিকার হয়েছেন বিএসএফ জওয়ানরা, যা মোটেই কাম্য নয়। আপাতত ফোকাসে বিএসএফ এর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। কাঁটাতার বসানোর আগে বাংলাদেশের আপত্তি ছিল না, কিন্তু এখন তারা কাজে বাধা দিচ্ছে। বিজিবি জওয়ানরা বলছেন তাদের সদর দপ্তর থেকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা কাঁটাতার বসাতে চাইলে তার বিরোধিতা করতে হবে বলে অভিযোগ বিএসএফ এর। ভারত অনুমোদনহীনভাবে কাঁটাতার বসাচ্ছে, এই অভিযোগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে কাঁটাতারের বিষয়টি বেশ জটিল হয়ে গেছে বলে মনে করছেন পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দিল্লিতে চলা বিএসএফ বিজিবি সমন্বয় বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত হাসিনা আমলের চুক্তির প্রসঙ্গ নিয়েও হচ্ছে আলোচনা। এক্ষেত্রে চুক্তিতে কিছু বদলের প্রস্তাব দিয়েছে বিজিবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন আয়োজক সংস্থা উড়ান। 21 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রিপুরার সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য চর্চার আগ্রহ তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিতব্য 3 দিনের এই উৎসবে অংশ নেবেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, বোকার জয়ী গীতাঞ্জলি শিব, ঢাক বাজিয়ে পদ্মশ্রী বিজয়ী গোকুল চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও 3 দিনের এই আয়োজনে অংশগ্রহণ করবেন কবি জয় গোস্বামী, শিল্পী অঞ্জন দত্ত, সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।
এবার প্রথমবারের মতো ত্রিপুরা লিটারেরি ফেস্টিভ্যাল আমরা করতে চলছি আগামী 21, 22 এবং 23 তারিখ। 21 তারিখ সন্ধ্যা 5টায় আমাদের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু থেকে কুখ্যাত মানব পাচারকারী নিলয় আহমেদকে গ্রেপ্তার করেছে আগরতলা সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা। নিলয় আহমেদ দীর্ঘদিন ধরে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে আসছিল। মূলত এই কাজের জন্য সে মোটা অঙ্কের টাকা নিত। ধৃত নিলয় আহমেদের বাড়ি ঢাকা যাত্রাপুর জেলায়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে বিচারক। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ সংক্রান্ত নতুন আইনের অধীনে সিএসি হিসেবে নিয়োগ পেলেন তিনি। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হলেন জ্ঞানেশ কুমার। রাজীব কুমারের অবসরের পর মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। সোমবার সন্ধ্যায় সরকারের তরফে দেওয়া হয় এই ঘোষণা। নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আসন্ন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকবেন তিনি। এর মধ্যে রয়েছে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ু এবং এনডিএ শাসিত বিহার ও আসাম। 2025 সালের শেষের দিকে বিহারে হবে নির্বাচন। বাকি 4টি রাজ্যে নির্বাচন হবে 2026 সালে। জ্ঞানেশ কুমার 2029 সালের 26শে জানুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন। তার মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকাকালীন সময়ে 20টি বিধানসভা নির্বাচন, 2027 সালে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, 2029 সালে লোকসভা নির্বাচন রয়েছে। জ্ঞানেশ কুমারকে এই পদে নির্বাচিত করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটির বৈঠক হয়, কিন্তু সেখানে ভিন্নমত পোষণ করেছিলেন রাহুল গান্ধী। তারপরেও জ্ঞানেশ কুমারকে নির্বাচিত করায় এই নিয়োগের বিরোধিতা করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আগামী শনিবার হবে এর শুনানি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হাতে রাখতে চায় নির্বাচন কমিশনকে। সে কারণে আগেভাগে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এদিকে নির্বাচন কমিশনের শূন্যপদ এড়াতে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করতে চায়নি কেন্দ্র। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো স্থগিতাদেশ না দেওয়ায় নিয়োগ করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে বলে জানিয়েছে সরকার। কেরালা ক্যাডারের 1988 ব্যাচের IAS জ্ঞানেশ কুমার এর আগে যুক্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। 2019 সালে জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের বিল খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 2023 সালের আগে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাষ্ট্রপতিরও। প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে নিয়োগ করতেন তিনি। তবে সাধারণত 2 নির্বাচন কমিশনারের মধ্যে যিনি সিনিয়র তাকেই এই পদে নিযুক্ত করা হতো। কিন্তু 2023 সালে সংসদে একটি আইন পাশ করা হয়। সেখানে বলা হয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতার 3 সদস্যের কমিটি মুখ্য ভূমিকা গ্রহণ করবেন নির্বাচন কমিশনার নিয়োগে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এই কমিটিতে থাকতে হবে প্রধান বিচারপতিকে। তার জায়গায় একজন ক্যাবিনেট মন্ত্রীকে বসানো নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার গোটা বাংলাদেশে হরতাল পালন করল আওয়ামী লীগ। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের সাবেক শাসক দল এই প্রথম গোটা দেশে পালন করেছে এমন একটি গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10 দাবিতে মঙ্গলবার দেশব্যাপী হরতাল পালন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবেলায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই অভিযানে পুলিশের ভূমিকাই মুখ্য। ইতিমধ্যে প্রায় 500 জন গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালের কয়েক ঘন্টা আগে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার নিয়মিত প্রোগ্রাম দায় মুক্তিতে যোগ দেন দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।
তিনি সেই অনুষ্ঠানে আন্দোলন কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এদিন গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের আক্রমণে নিহত বেশ কয়েকজন পুলিশ কর্মীর স্ত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি হরতালের প্রসঙ্গ টানেন। উল্লেখ করা যেতে পারে, গত 31শে জানুয়ারি আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস ব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি শুরু হয় 5ই ফেব্রুয়ারি। সেদিন থেকে দফায় দফায় লিফলেট বিলি, দেওয়াল লিখন এইসব কর্মসূচি চালায় তারা। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপারেশন ডেভিল হান্ট নামে গ্রেপ্তারি অভিযান শুরু করেছে। সোমবার পর্যন্ত সেই অভিযানে 5,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের প্রায় 90 থেকে 95% তাদের লোক বলে জানিয়েছে আওয়ামী লীগ। আমি একদিন দেশে ফিরবই, দেশে ফিরে এই অন্যায় অবিচারের বিচার করব। ইউনূস ও তার অনুগতদের কাঠগড়ায় তুলব এবং যারা আজকে বিচারহীনতার শিকার তাদের প্রত্যেককে বিচার পাইয়ে দেব বলেও দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সময়মতো ঋণ পরিশোধ না করায় সম্পত্তির দখল নিল বেসরকারি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। ঘটনা বিশালগড় কড়ইমুড়া এলাকায়। বিশালগড় কড়ইমুড়া এলাকার বাসিন্দা অজয় ঘোষ তার ব্যক্তিগত ব্যবসার জন্য এজি রাবারের নাম মেসার্স এজি রাবারের নামে 2021 সালে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে 16 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করার ফলে ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার অজয় ঘোষের মেসার্স এজি রাবার নামক ব্যক্তিগত সম্পত্তির দখল নিয়ে দখল সংক্রান্ত নোটিশ বোর্ড লাগানো হয়েছে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। লোনটা 16 লাখ কোন ইয়ারে নেওয়া হয়েছিল? 2021 পরীক্ষা হলে সিটকে কেন্দ্র করে সোমবার খোয়াই মহকুমার গৌরাঙ্গ টিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 2 জন। আহতদের মধ্যে একজন ছাত্র খোয়াই জেলা হাসপাতালে ও অন্য একজন ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সোমবার দুপুরে গৌরাঙ্গ টিলা উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রোল নাম্বারের ভিত্তিতে সিটে বসতে গেলে বিদ্যালয়ের ছাত্র জিৎ সরকার ও রোহান দেববর্মার মধ্যে বিবাদ শুরু হয়। পরীক্ষার শেষে হল থেকে বেরিয়ে আসতে রোহান দেববর্মা জিৎ সরকারের ওপর হামলে পড়ে মারধর করতে থাকলে অন্য ছাত্রছাত্রীদের নজরে আসলে ঘটনা সামাল দিতে এগিয়ে আসে বিদ্যালয়ের ছাত্রী রেশমি দেব সহ অন্যান্যরা। রোহান দেববর্মা ও তার সঙ্গী সাথীরা মিলে রেশমি দেবকেও মারধর করতে থাকলে উভয়ে গুরুতর আহত হয়। রক্তক্ষয়ী ঘটনা প্রত্যক্ষ করে স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে এসে আহত ছাত্রছাত্রীদের খোয়াই চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের আঘাত গুরুতর হওয়ায় জিৎ সরকারকে খোয়াই জেলা হাসপাতাল ও রেশমি দেবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে। কি নাম তার? আর যে মারছে তার নাম? একজন আসলে রোহান, আরেকজন রোহান দেবর, আরেকজন নামটা বুঝতাম না, আরেকজন রেশমি। বিপজ্জনকভাবে প্রক্সি পরীক্ষার্থীর চক্র সক্রিয় রয়েছে রাজ্যে। এক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই র্যাকেট চলছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। প্রক্সি পরীক্ষার্থী ধরা পড়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে, তাও আবার চাকুরির পরীক্ষায়। ইদানিংকালে রাজ্যে এই ধরনের ঘটনা সম্ভবত প্রথম। উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদির মতো রাজ্যে এই ধরনের ঘটনা বরাবরই উঠে আসে সংবাদ মাধ্যমে। গত বছর সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় যে অনিয়ম হয়েছিল তাও জানার সকলের। প্রায় 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হবে ভেবে এ যাত্রায় বেশি কড়া পদক্ষেপ নেয়নি সুপ্রিম কোর্ট। না হলে গত বছর মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় যে ধরনের জালিয়াতি হয়েছে তাও ছিল নজিরবিহীন ঘটনা। এই চক্রের মূল পান্ডারা ছড়িয়ে ছিটিয়ে ছিল হরিয়ানা, রাজস্থান, বিহার, গুজরাটের মতো রাজ্যে। এবার ত্রিপুরায় চাকুরির পরীক্ষা দিতে এসে গিয়ে ধরা পড়ল 7 প্রতারক। এরা আবার এসেছিলেন অন্যের পরীক্ষা দিতে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এলডিসি এবং মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষা দিতে রাজ্যে এসেছিলেন প্রক্সি পরীক্ষার্থীরা।
কত বড় রেকেট দেশের বুকে রয়েছে তা বোঝা যায় এই ঘটনা থেকেই। একের পরীক্ষা আরেকজন দিয়ে দিচ্ছে, বিনিময়ে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়। সঠিক তদন্ত করলে নিশ্চয়ই তা বেরিয়ে যাবে বলেই মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। একসময় বিহারে এই ধরনের ঘটনা শোনা যেত। মাধ্যমিক পরীক্ষা, দ্বাদশ পরীক্ষা, এমনকি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও নকল হতো গণহারে। তাও হতো অভিনব কায়দায়। পরীক্ষা হলের বাইরে তাঁবু খাটিয়ে মাইক নিয়ে বসে থাকতো চক্রীরা, আর ভেতরে হচ্ছে পরীক্ষা। 5 মিনিটের মধ্যেই প্রশ্নপত্র বাইরে চলে এসে গেল। এরপর মাইক যোগে তা চক্রীদের মাধ্যমে পৌঁছে যেত পরীক্ষা হলের। এভাবেই চলতো পরীক্ষা। বিহারে এই ধরনের পরীক্ষা পদ্ধতি চালু ছিল, ফলে যে কেউ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা উচ্চশিক্ষা লাভের জন্য ছুটে যেত বিহার, কানপুর, নাগপুরের মতো জায়গায়। ওই সমস্ত জায়গায় এমন ব্যবস্থাও ছিল যে বাড়িতেই সার্টিফিকেট চলে আসতো পাশের। পরীক্ষাও দিতে হবে না, শুধু টাকা বিনিময় করলেই বাড়িতে এসে হাজির সার্টিফিকেট। এবার চাকুরির পরীক্ষাও চালু হয়েছে এদের রমরমা। এর মূলে কোচিং কারবারিরা রয়েছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞদের একাংশ। গত বছর নিট এন্ট্রান্স পরীক্ষায় যে অনিয়ম ধরা পড়েছে, এগুলোর উৎস ছিল এই কোচিং সেন্টারগুলি। রাজস্থান, হরিয়ানা, গুজরাটের মতো রাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোচিং সেন্টারগুলি আদতে দুর্নীতির আঁতুর ঘর। তারাই রাজ্যে রাজ্যে কিংবা সর্বভারতীয় স্তরে পরীক্ষাগুলোর বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে তৈরি করে র্যাকেট। টাকার বিনিময়ে এই সমস্ত র্যাকেটরা সক্রিয় হয়ে ওঠে। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এটি হতে পারে ব্যতিক্রমী ঘটনা। প্রতারকরা সুদূর হরিয়ানা, রাজস্থান থেকে ত্রিপুরায় এসে চাকুরির পরীক্ষায় বসেছে অন্যের হয়ে। এতে বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে নিশ্চিত তথ্যবিজ্ঞরা। কিন্তু প্রতারকদের কপাল মন্দ। ত্রিপুরার মতো রাজ্যে এসে তারা ধরা পড়ে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেনি তারা। বিহার, উত্তরপ্রদেশের মতো এই কালচার কি তাহলে এ রাজ্য আমদানি হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরপ্রদেশে পরীক্ষার আগে চাকুরি পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যায়, এই জাতীয় অভিযোগ রয়েছে প্রচুর। কিছুদিন আগে ত্রিপুরায়ও এডিসি প্রশাসনের অধীনে ফাঁস হয়ে গিয়েছিল চাকুরি পরীক্ষার প্রশ্নপত্র। ভবিষ্যতে এই সমস্ত ঘটনা রুখতে কড়া আইন কিংবা কড়া পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন বলেও মনে করছেন তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অব্যাহত রয়েছে ত্রিপুরা যুবক যুবতীদের বহিরাজ্যে কাজের খুঁজে যাওয়ার ট্রেন্ড। ভিন রাজ্যে ত্রিপুরার পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কাজের খোঁজে প্রতিদিন বহিরাজ্যে যাচ্ছেন ত্রিপুরার যুবক যুবতীরা। এই ক্ষেত্রে বহিরাজ্যে ত্রিপুরার পরিযায়ী শ্রমিকই হলেন সবচেয়ে বেশি। 2022 সালে শ্রম মন্ত্রকের তথ্য অনুসারে ভিন রাজ্যে পাড়ি জমানো বেকারের সংখ্যা 92,000। 2025 সালে এসে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1.5 লক্ষের উপর। এর মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় 20,000-এর উপর বলে জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কাজের খোঁজে রাজ্যের বাইরে যাচ্ছেন যারা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হলেন জনজাতি যুবক যুবতী। এডিসি এলাকা থেকে প্রতিদিন কাজের খোঁজে ছেলেমেয়েরা পাড়ি দিচ্ছেন বহিরাজ্যে। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত। এই ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার কথা বলছে সরকার, কিন্তু ব্যাংকে গিয়ে ঋণ পাচ্ছেন না বেকার যুবক যুবতীরা। ঋণের জন্য ব্যাংকের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত তারা। অবাক করার মতো বিষয় হলো, মুদ্রা লোনে পর্যন্ত গ্যারান্টার চাইছে ব্যাংকের কর্তারা। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়ছে বেকার ছেলেমেয়েরা। এই ক্ষেত্রে খারাপ অবস্থা এডিসি এলাকায়। শূন্যপদ এর সংখ্যা বেড়ে চলছে রাজ্যে। সবগুলো দপ্তরে শূন্যপদের পাহাড়। গত 6.5 বছরে 50,000-এর উপর কর্মচারী অবসরে গেছেন, কিন্তু সেই তুলনায় নিয়োগ সরকারি হিসেবেই মাত্র 16,000। সম্প্রতি স্বামী বিবেকানন্দ ময়দানে 6,000-এর উপর চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও চাকরির জন্য প্রতিদিন আন্দোলন করতে হচ্ছে বেকারদের। এই অবস্থায় রাজ্যের বেকার যুবক যুবতীরা কাজের খোঁজে যেতে বাধ্য হচ্ছেন বহিরাজ্যে। বহিরাজ্যে গিয়ে কেউ বা হোটেলে, কেউ বা চায়ের স্টলে, আবার কেউ বা কল সেন্টারে কাজ করে উপার্জন করছেন অর্থ। অথচ রাজ্যে বেকার যুবক যুবতীরা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহায়তায় রয়েছে বেশ কিছু সেন্টার। দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নেওয়ার পর তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার কথা, কিন্তু দেখা গেছে সেই সেন্টারগুলো থেকে ছেলে মেয়েদের ঠিকভাবে দেওয়া হচ্ছে না স্টাইপেন্ড, এমনকি দেওয়া হচ্ছে না প্লেসমেন্ট। ফলে এইসব কেন্দ্রগুলি হতাশ করছে বেকার যুবক যুবতীদের। সরকার পরিবর্তনের পর আউটসোর্সিং এর সংস্কৃতি শুরু হয়েছে রাজ্যে। এডিসি তো চলছে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ। বিকল্প কর্মসংস্থান মানেই হচ্ছে এখন দোকান কিংবা বেসরকারি কোনো সংস্থায় স্বল্প বেতনে কর্মচারী। MBA ডিগ্রি কিংবা BDS এর মতো ডিগ্রি প্রাপকরা এখন বেশ কিছু দপ্তরে কাজ করছেন করণিকের।
মোট কথা পরিযায়ী শ্রমিকের খাতায় পাকাপোক্তভাবে নাম লিখিয়েছে ত্রিপুরা। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে সবচেয়ে বেশি ত্রিপুরার ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করছে। এই ক্ষেত্রে সিকিমের 46,554 জন ছেলে মেয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসেবে। শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে মণিপুরের 22,750 জন, মেঘালয়ের 52,797 জন, মিজোরামের 62,828 জন ছেলে মেয়ে কাজ করছেন অন্যান্য রাজ্যে। 2025 সালে এসে এই সংখ্যাটা আরো বেড়েছে। স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে রাজ্যগুলোর ব্যর্থতার কারণে যুবক যুবতীরা বহিরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো। নানা খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মঙ্গলবার আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোনের মাধ্যমে নকশা সিটি সার্ভে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। দেশের মোট 152টি শহরের মধ্যে আগরতলা শহরকেও এই নকশা সিটি সার্ভে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ড্রোনের মাধ্যমে সঠিকভাবে জমি নির্ধারণ করে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে শহরের প্রতিটি বাড়ির মালিকানা হিসেবে জমির পর্চা ও আনুষঙ্গিক সঠিক নথিপত্র মালিকদের প্রদান করা হবে এবং শহরের 51টি ওয়ার্ডের রাস্তাঘাট সহ ট্রেন ও বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়ে সঠিক পরিমাপ নির্ধারণে ড্রোন বিশেষ সহযোগী ভূমিকা গ্রহণ করবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। শহরের বিভিন্ন এলাকার জমি জরিপের সঠিক তথ্য এই নকশা প্রকল্পের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 152টি শহরে এই নকশা প্রকল্পটি চালু করেছেন, যার মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখা সহ জমি সংক্রান্ত সঠিক তথ্য সরকারের কাছে থাকবে। জমির মালিকানা নির্ধারণে নির্ভুল ও সঠিক তথ্য অনুযায়ী নাগরিক পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই নকশা প্রকল্প চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। এলাকাকে আমরা কোনো প্রকার জরিপ করব, সেটা সঠিক হচ্ছে কিনা সেটাও সেই নকশার মাধ্যমে একদম সঠিক যে তথ্যটা সেটা চলে আসবে। এটা খুবই ভালোই দিক, এটা আমি বলবো। এটা আমাদের মাননীয় মোদী সরকারের আরেকটা ম্যাজিক, যে প্রতিটি আমাদের যে ভারতবর্ষের যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে শহর আছে প্রায় 400-500-র মতো, এর মধ্যে 152টাকে চালু করেছে যে শহরগুলিকে পরিচ্ছন্ন রাখা। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার তথা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার আগরতলা শ্রম ভবন প্রাঙ্গণে চাকুরি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে 5টি বেসরকারি কোম্পানির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাকুরি মেলায় 5টি বেসরকারি কোম্পানির মধ্যে রাজ্যের 4টি ও বহিরাজ্যের একটি কোম্পানির জন্য মোট 13টি বিভিন্ন পোস্টে 250 জন লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিক। নমস্কার, আজকে আমাদের এখানে আগরতলা মডেল ক্যারিয়ার সেন্টারে জব ফেয়ার চলছে, যোনটাতে মোট 5টা কোম্পানি জয়েন করেছে, একটা বাইরে থেকে এসেছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।